বাবার বাড়িতে ছোট্ট মেয়েটা যখন শ্বশুর বাড়িতে আসে তা কিন্তু আর মেয়ে থাকে না, তা কিন্তু বাড়ির বউয়ে পরিণত হয়। একটা মা হওয়ার পর একটা মেয়ে কিন্তু মেয়ে থাকে না, একটা সন্তানের মা হয়। তার কিন্তু অনেক দায়িত্ব রয়ে যায়, অনেক কর্তব্য রয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে কাছে দূরে সবাই অনেক ভালো আছেন। আল্লাহ সবাইকে সুস্থ রেখেছেন। অসুস্থ না হলে আসলে সুস্থতা কত বড় নিয়ামত আল্লাহ তাআলার, তা আমরা কেউ জানতে পারতাম না। তো টানা দুদিন একদম বিছানায় শুয়ে থাকতে থাকতে শরীর এত ভারী হয়েছে আর চোখ মুখ ফুলে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো একটু ছাদে চলে আসলাম রোদ তাপাতে। তো এখানে আসলে আমার বাসাটা বড় বড় গাছ আছে সাইডে, যার কারণে একদমই তেমন রোদ পায় না। আর শীতের দিনে তো একটু কম রোদ পায়। তো এসে দেখি আমার ছেলের শখের পেঁয়াজের গাছগুলো খুব খারাপ অবস্থা। এগুলোকে আসলে ঝুড়ে ঝুড়ে মাটিগুলোকে আলগা করে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, একা হাতেই সব কিছু কাজ করতে হয়। শখের গাছগুলোর কঠিন অবস্থা। তো এখানে লাউ শাকের গাছ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। গতকালই যেহেতু আমি লাউ শাক তুলেছি, তো আজকে আর এটার প্রতি কোনো দৃষ্টি দিব না। তারপরেও দেখে ভালো লাগতেছে, কিন্তু শাক শুধু শাকই, কিন্তু লাউ কিন্তু ধরছে না। তো আসলে লাউটা আমারও তেমন পছন্দ না, শাক হলেই চলে যায়। শাক আমি খুবই পছন্দ করি। তো এখানে আমার ফুলের গাছগুলোর গোড়া মাটি ফেটে একদম খুব খারাপ অবস্থা দেখেন। তো এখানে এই তো ফুল গাছগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে পানির অভাবে। আমার এতটা পরিমাণ কান্না পাচ্ছিল যে আমি শখ করে গাছগুলো লাগিয়েছি, সে গাছগুলো আমার একটু যত্নের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো কলিগুলো একটু পানি দিলেই মনে হয় সম্ভবত ফুটতো, আসলে একটা কলি ফুটতে শুরু করেছে, পানির অভাবে ফুটতেই পারছে না। আর এখানে বাকি ফুলগুলো মরে মরে যাচ্ছে। প্রকৃতিতে একটা দিন পর যে প্রত্যেকটা জিনিসের শুরু আছে শেষ আছে, এটা কিন্তু চরম সত্যি কথা। সেটার ঊর্ধ্বে কিন্তু আমরা কেউ নই। কিন্তু তারপরও একটা জিনিস লাগালে বা একটা জিনিস পরিচর্যা করলে সেটার উপর যে এতটা মায়া কাজ করে, ওই জিনিসটা যখন নষ্ট হতে থাকে তখন কিন্তু খুব কষ্ট হয়, আর এটাই স্বাভাবিক। তো ঘরে এসে তো আমার ছেলেটা ও টিভি দেখছে, আর ওকে নাকি আমাকে ভাত তুলে খাওয়াতে হবে। এদিকে আমার শরীরে তো খুব খারাপ অবস্থা, তারপরও বাধ্য হলাম ছেলেকে একটু তুলে খাওয়াতে। কেননা আমি মা, আমি আমার অসুস্থতা ছেলেকে বলতে পারবো না, কিন্তু সন্তানের সুস্থতা আমাকে সবসময় দেখতে হবে। তো এই তো ইনডোর প্ল্যান্টস করেছিলাম, এগুলো আমার বাসের পাশেই ছিল এই গাছগুলো। তো গাছগুলো একদম কি বলবো, রাস্তার সঙ্গে ঘর হওয়াতে ধুলো দিয়ে একদম খুব খারাপ অবস্থা। আমি দেখতেছিলাম পানিটা পরিবর্তন করা লাগবে কিনা, এটা খুঁজে খুঁজে দেখতেছিলাম। পানির পরিমাণ মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু পানিটাকে চেঞ্জ করতে পারলে বেশি ভালো হতো। আমার প্রায় 10-15 দিন হয়ে গেল পানিগুলো দেওয়া। তো এখানে আমি হাত দিয়ে দিয়ে দেখতেছিলাম কতটা পরিমাণ ধুলো জমছে। শেলফগুলোতে ধুলোতে একদম সাদা হয়ে উঠতেছিল। তো ভাবলাম যে আর অবহেলা নয়, আর কখনো আলসেমি করব না, কেননা দিনের কাজটা দিনেই করতে হবে। আমি যদি এগুলো আজকে আমার অসুস্থতার কারণে ফেলে রাখি, তো আগামীকাল দেখা যাবে আরেকটা কাজ আমার জন্য অপেক্ষা করতেছে। আমি একদমই আর সেটাকে পাত্তা দেবো না। যেহেতু শরীর কালকের চেয়ে একটু ভালো লাগতেছে, তো ভাবলাম আমি এটাকে এখনই শেষ করে রাখি, কমপ্লিট করে রাখি, নাহলে আগামীকাল আবার আমার মাথার উপর খুব প্যারা হয়ে যাবে। জানি না, এমনও আছে আগামীকাল আরও অসুস্থ হতে পারবো, তখন হয়তো আমার কাজ করতে কোনো কিছুই ভালো লাগবে না। তো ভাবলাম যখন শাশুড়ি মা রান্নাবান্না করতেইছে, তখন আমি আমার ছোট ছোট কাজগুলোকে আমি নিজে একটু একটু করে আস্তে আস্তে গুছিয়ে নিই। কেননা যে কাজটা আপনি যতই ফেলে রাখবেন, সেই কাজটা কিন্তু ততই বৃদ্ধি পাবে। আর আমরা নারীজাত স্বভাবে এরকম, কাজ দেখলে কোনো সুস্থতা অসুস্থতা কাজ করে না। কাজ করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, বাচ্চা সামলাতে হবে, তাদের দেখভাল করতে হবে, এটাই কিন্তু আমাদের নিয়ম। তো এই তো আমি এখন প্রতিটা জিনিস একটু একটু করে খুব আস্তে এবং সতর্কতার সঙ্গে কাজ করতেছি, কেননা আমি চাই না যে এমন কোনো তাড়াহুড়ো করে কাজ করতে যেখানে আমার শরীরটা আর বেশি খারাপ হোক। কারণ কাজ সারা জীবনেই থাকবে। আমি হয়তো আজকে একটু অসুস্থ থাকা, আগামীকাল একটু সুস্থ হলে বাকি কাজটা কিন্তু আমি কমপ্লিট করতে পারবো। কিন্তু আমি এই অসুস্থ শরীরের উপর এমন কোনো প্রেশার দিয়ে কাজ করব না যেখানে আমার আগামীকাল সুস্থতার চেয়ে অসুস্থতা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। একজন নারী বাবার বাড়ি থেকে যেদিন শ্বশুর বাড়িতে আসে, সেদিন কিন্তু অনেক বড় দায়িত্ব এবং কর্তব্যের বোঝা মাথায় নিয়ে চলে আসে। আসলে একটা বাড়ির বউ আসে না, একটা কি বলবো, সার্ভিস দেওয়ার মতো অলরেডি একজনকে হায়ার করা হয়। আমরা যতই বলি না কেন বাড়ির বউ মেয়েদের মতো, আসলে কি তাই? কয়টা পরিবারে একজন বাড়ির বউকে তার মেয়ের মতো করে রাখে বলতে পারবেন? আমার জন্য মতে 85%
বাড়িতে আমি মানে যতটুকু জানি, যারা স্বামীর সাথে আলাদা থাকে শুধু সেই বাড়িগুলোতে, বা যাদের স্বামী তাদের স্ত্রীকে যথাযথ মূল্যায়ন করে একজন স্ত্রী হিসাবে, তার সন্তানের মা হিসেবে, শুধু সেই জায়গাগুলোতে কিন্তু নারী তার সম্মানটুকু পায়, নারী তার ইচ্ছাগুলোকে প্রকাশ করতে পারে। কিন্তু যখন একটা পরিবারে সে আসে, বাচ্চা হওয়ার পর সেই নারীটার যে কতটা দায়িত্ব কর্তব্য বেড়ে যায়, সেই নারীটা যে নিজের সুস্থ অসুস্থতা ইচ্ছে অনিচ্ছাগুলোকে কখন মুহূর্তের মধ্যে বিসর্জন দিয়ে দেয়, সেটা সে নারীটা নিজেও জানে না। আসলে আপনি যতই বলি না কেন যে আসলে বাড়ির বউকে বাড়ির বউ নয়, মেয়ে হিসাবেই রাখবো, এটা কিন্তু আমরা ভুল বলে থাকি। আমাদের আনা হয়তো নতুন নতুন কয়েকদিন একটু আদর সম্মান, কিন্তু তারপর সে নারীটা বুঝতে পারে যে সে তার পরিবারে কী ছেড়ে এসেছে, আর বাবার বাড়ির কতটা আদর ভালোবাসা সে ত্যাগ করে এসেছে। ধীরে ধীরে কিন্তু তার দায়িত্ব কর্তব্যের বোঝা অনেক বেড়ে দেওয়া হয়। তখন কিন্তু একটা পুরুষের যে ওই যে দায়িত্ব কর্তব্যের বোঝাটা ঘাড়ে দেয়, তখন কিন্তু আর সেই জিনিসটা একদমই কাজ করে না। একজন পুরুষ হয়তো বলে যে তাকে রাজরানী করে রাখবে, আসলে কি তাকে রাজরানী করে রাখে? কখনোই না। একটা নারী রাজরানী তখনই হয় যখন সেই নারীটা তার স্বামীর কাছে যথাযথ সম্মান পায়, বাবার বাড়িতে অনেক ধন সম্পদ থাকে, তারপর বাবা মার একমাত্র আদরের লক্ষ্মী হয়, বা নিজে কোনো জব করতে পারে, নিজের সাফল্য নিজে ধরতে পারে, তখন মনে হয় সেই নারীটার আত্মসম্মান বোধটা একটু বেশি হয়ে থাকে সেই বাড়িতে। তো আসলে কাজ কথা কোনোটাই জীবনে শেষ হবে না, প্রতিনিয়ত চলতেই থাকবে। জীবন যতদিন আছে ততদিনই কাজ থাকবে, জীবন যতক্ষণ আছে নিঃশ্বাসটা ততক্ষণ কিন্তু কথা বলতেই থাকবো। তো এটার কখনোই কোনোদিনও শেষ হবে না। আর আমরা সবচেয়ে বড় কথা, আমরা যদি মনে করি যে কাজ আর করব না, এটা কিন্তু থেমে থাকবে না। কাজ অলরেডি আপনি আপনার সামনে এসে ধরা দেবে, আপনাকে জানিয়ে দেবে এখন এই কাজটা করা বাকি রয়ে গেছে তোমার। তখন আর ওই ক্লান্তি, তখন আর ওই একঘেয়েমি অলসতা কোনো কিছুই কাজ করে না। তখন মনে হয় কি সেই কাজটা কতক্ষণে আমি করে উঠতে পারবো। তো যাই হোক, ক্যাবিনেটটাও আমার প্রচুর ধুলো হয়ে গেছে। আসলে বললাম না, রাস্তার সঙ্গে ঘর, তাতে শুকনো দিন এত গাড়ি যায়, আর গাড়ির জন্য আমার পুরো বাড়ির, যদিও তেমন আহামরি আমার বাড়িতে তেমন কোনো ফার্নিচার নেই, খুবই সিম্পল, খুবই সাদাসিধে, তারপরেও জানি না ধুলো কোথা থেকে আসে, কিভাবে আসে। যখন একটু পরিষ্কার করি মুছি, তখন কিন্তু দেখতেও ভালো লাগে, মনটাতেও মানে শান্তি লাগে যে না, ঘর দুয়ার পরিষ্কার আছে। আর ঘর দুয়ার পরিষ্কার যতই আমি না দেখার ভান করে থাকি না কেন, কখনো সময় নিজের কাছেই খুব বিরক্ত লাগে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।